এবার তোদেরকে লিফটে উঠাবো। এখন তোদের মনে হতে পারে লিফট কোথা থেকে চলে আসলো এখানে। লিফটে উঠেছিস কে কে? যারা উঠিসনি চলে যাবি মালদাতে, নার্সিং হোম গুলো আছে, একবার উঠে অন্তত চলে আসবি, বা শপিং মলে চলে যাবি। হ্যাঁ, যেখানেই আছে একবার চলে যাবি। নিয়ে আসতো এদেরকে। না না, আছে একটা, আছে। আমাদের স্টেশনেও একটা আছে। এসকেলেটর তো আলাদা আছেই। আছে রে, তুই উঠিসনি পাগল। যাই হোক, লিফট নিয়ে ঝগড়া করে লাভ নেই। যারা উঠিসনি তারা একবার অন্তত উঠবি, ফিল করা দরকার। খেয়াল করে দেখবি, লিফটে যখন উঠিস, লিফটে যখন উপরের দিকে চলে, প্রথম প্রথম ভালো ফিল করা যায়, কেমন একটা নিজেকে ভারী মনে হয়, মানে চেপে বসে যাচ্ছি। হয়েছে এরকম? প্রথম প্রথম হয়নি? তাহলে ওরকম কম দামি লিফটে উঠেছিস তুই। ভালো লিফটে উঠতে হবে, যেটা খুব স্পিডে উপরে ওঠে। ঠিক আছে? ওর ক্ষেত্রে নাগরদোলাতে দেখবি এটা হয়। নাগরদোলায় যখন উপরের দিকে উঠে কেমন একটা ভারী ভারী লাগে, আর যেই নিচে নামতে শুরু করলো, নিজে একদম ওয়েটলেস মনে হচ্ছে, হালকা, শরীর ঠান্ডা হয়ে যায়। ওই মজাটা নেওয়ার জন্য তোরা যাস। হ্যাঁ, ভয়ও লাগে, আবার হাহু করার জন্য উপরে উঠবো। আচ্ছা, তো বিষয়টা কি দেখ, যখন লিফটে আমরা উঠছি বা লিফটে নামছি, তখন আমাদের যে ওয়েট, মানে আমরা যেটা ফিল করছি, সেই আপাত ওয়েটটা কিন্তু কমছে বা বাড়ছে। এমন কিছু ঘটনা ঘটছে তো। এটাই আমরা নিউটনের গতিসূত্র দ্বারা ব্যাখ্যা করবো। ওকে, এখানে একটা বিষয় বলি। লিফট, এই হলো লিফট, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই, এটা হলো একটা লিফট। এই লিফটের ভিতরে তুই এখানে দাঁড়িয়ে আছিস এরকম ভাবে। এটা ঠিক আছে কিনা? এরকম ভাবে তুই দাঁড়িয়ে আছিস। এবার এটা লিফটের মেঝে, ঠিক আছে? তুই লিফটের মেঝের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবি, তো তোর একটা ওজন কাজ করবে, সেই ওজনটাকে কি বলবো আমি? এমজি। এবার এই মেঝে কি করবে জানিস? তোর পায়ের উপরে উল্টো দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, এবং তুই জানিস যে সমান পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে, জানিস তো? তো আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে এন, প্রতিক্রিয়া বল। কি এটা? প্রতিক্রিয়া বল। যেমন আমি এখন দাঁড়িয়ে আছি, মানে কি, আমার পা দিয়ে, পায়ের তলা দিয়ে মেঝের উপরে ফোর্স কাজ করছে কত? এমজি। এবং ভূমি কি করছে? ঠিক উল্টো দিকে একটা প্রতিক্রিয়া বল অ্যাপ্লাই করছে। যেহেতু আমি রেস্টে আছি, আমার গতিশীলতা কোনো দিকে নেই, তাহলে আমার দ্বারা প্রযুক্ত বল আর আমার উপর প্রযুক্ত বল দুটো সমান, কারণ আমার উপর লব্ধি বল তো শূন্য। আমি কি উপর দিকে উঠে যাচ্ছি বা নিচে ঢুকে যাচ্ছি? মানে আমার উপর লব্ধি বল শূন্য। তাহলে আমি নিচের দিকে যে বলটা অ্যাপ্লাই করছি এবং আমার উপরে যে বলটা কাজ করছে, দুজন সমান। তো যখন দুটো সমান হয়ে যাবে, তখন এন ইকুয়াল টু কি হয়ে যাবে? এমজি। এবার এমনও কন্ডিশন সম্ভব যখন এই প্রতিক্রিয়া বল আর এই ওজনটা সমান সমান হবে না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা নিজেদেরকে পারফেক্ট যেটা ওয়েট, মানে নর্মাল যেটা ওয়েট, সেটা আমরা ফিল করবো না। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে আমরা অ্যাকচুয়ালি নিজেদেরকে ওয়েটফুল মনে করছি, মানে আমাদেরকে ওজনপূর্ণ মনে করছি কিসের জন্য? প্রতিক্রিয়া বলের জন্য। আমাদের উপর যে প্রতিক্রিয়া বলটা কাজ করছে, সেটার জন্য আমরা নিজেদেরকে ওয়েট মনে করছি। বোঝা গেল ব্যাপারটা? সবকিছু ডিপেন্ড করছে প্রতিক্রিয়া বলের উপর, মনে থাকবে এরপর থেকে। এবার লিফটটা যদি স্থির থাকে তাহলে তো কোনো ব্যাপারই নয়, তাহলে এন আর এমজি সমান হয়ে যাবে। কিন্তু লিফটটা যদি স্থির না থাকে, লিফটটা যদি উপরে উঠতে শুরু করে, মনে কর এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠতে শুরু করছে। এ ত্বরণ নিয়ে, বুঝতে পারছিস তো, যত উপরে যাচ্ছে ধীরে 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 বেগ বাড়ছে। এ ত্বরণ নিয়ে উপরে উঠতে শুরু করছে। তাহলে ঘটনাটা কি ঘটবে দেখ। যখন এ ত্বরণ নিয়ে উপরে উঠতে শুরু করবে, আমি ধরে নিচ্ছি যে এন আর এমজি সমান হলো না। ধরে নিচ্ছি যে এন আর এমজি সমান হলো না। যদি এমনটা হয় তাহলে কি করবে দেখ। আমি তো একটা অবজেক্ট, তাই না? এই হলো আমি একটা অবজেক্ট। এবার আমার উপরে কি ফোর্স কাজ করছে? একটা এন উপরের দিকে আর একটা এমজি নিচের দিকে। বাট আমি আলটিমেট কোন দিকে যাচ্ছি, উপরে না নিচে? উপরে যাচ্ছি। তার মানে ওপরের দিকের ফোর্স বেশি আছে নিশ্চয়ই, বলেই আমি উপরে যাচ্ছি। আমি যদি বলের অভিমুখের কথা ভাবি, একটা ফোর্স উপরে কাজ করছে, একটা নিচে কাজ করছে, বাট আমি যাচ্ছি কোন দিকে? উপরে। তাহলে নিশ্চয়ই উপরের দিকে ফোর্সটা বেশি আছে। তো উপরের দিকে ফোর্সটা কত? এন। আর নিচের দিকে কত ফোর্স কাজ করছে? তাহলে লব্ধি বল উপরে কত কাজ করছে? ভেক্টর পয়েন্ট নিচে আমরা লব্ধি বল কি করে বের করতে হয়? একই লাইনে আছে, আমরা মাইনাস করতে হবে। তাহলে উপরের দিকে লব্ধি বল কাজ করছে এন মাইনাস এমজি। বোঝা গেছে এতটুকু? ওকে। এই এন মাইনাস এমজি, এটাকে তুই লিখতে পারিস এম ইন্টু এ। মানে আমার ভর যদি এম হয়, আমার মধ্যে কত ত্বরণ উৎপন্ন হয়েছে? এ ত্বরণ উৎপন্ন হয়েছে। দুনিয়ায় যত রকমের বল আছে, মনে রাখবি এরপর থেকে, যত রকমের ফোর্স আছে, সবাইকে তুই এম ইন্টু এ লিখতে পারিস। এমটা হচ্ছে ওই বস্তুটার ভর, আর এ মানে হচ্ছে ওই বস্তুটাতে উৎপন্ন ত্বরণ। তো যদি ওটা জানা থাকে তবে তুই এম ইন্টু এ লিখতে পারিস। বোঝা গেল? তাহলে আলটিমেট উপরের দিকে যে বলটা কাজ করছে সেটা কত? এম ইন্টু এ। অ্যাক্সেলারেশন জানা থাকলে এম ইন্টু এ। এবং এটা কোথা থেকে তৈরি হচ্ছে? এটা তৈরি হচ্ছে এন মাইনাস এমজি থেকে। বোঝা গেল? অসুবিধা হচ্ছে কারণ নেই? এবার আমি কি বলেছিলাম তোদেরকে, যে এনটাকে তুই ফিল করবি। এন ফিল করবি, তাহলে এন ইকুয়াল টু কি হচ্ছে? এম জি প্লাস এম এ হচ্ছে। তার মানে দেখ, নর্মাল যেটা তোর প্রতিক্রিয়া বল যেটা তোর উপরে, সেটা শুধুমাত্র এমজি না, এমজির সাথে আরো কিছু একটা অ্যাড হয়ে গেছে, বলেই তুই নিজেকে ভারী ভারী মনে করছিস। ক্লিয়ার আমার কথা? অসুবিধা নেই বুঝতে? ওকে, তো এটা এটা কখন করলাম? যদি এ ত্বরণে ওপরে ওঠে,
ঠিক আছে, এ ত্বরণে ওপরে উঠছে। সিমিলারলি এ ত্বরণ নিয়ে নিচেও তো নামতে পারে, তখন কি মনে হয় না, হালকা মনে হয় না? তো সেটার ক্ষেত্রে এবার দেখবো এ ত্বরণে নিচে নামছে, লিফট, এটা তুই এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছি, ঠিক আছে? আচ্ছা, তোর ওজন তো সবসময় নিচেই কাজ করবে নাকি রে? কনসেপ্ট আছে কিন্তু এই জায়গাটা ভালো করে বুঝবি। এই সিম্পল সিম্পল যোগ বিয়োগ বোঝাচ্ছি না আমি তোদেরকে, এগুলো তোরা জানিস। এর যে মোরালিটি সেটা বোঝ। আর এর উপর একটা প্রতিক্রিয়া বল কাজ করছে, সেটা কত? এন। আচ্ছা, যাচ্ছি কোন দিকে আমি? তার মানে ওভারঅল লব্ধি বল নিচে কাজ করছে। লব্ধি নিচের দিকে বলটা কত আছে? এমজি। এটাই নিশ্চয়ই বেশি, এটাই নিশ্চয়ই বেশি হবে, সেই জন্য নিচে যাচ্ছে। আর ওপরের দিকে কত কাজ করছে? এন। তাহলে নিচে লব্ধি বল কত হয়ে গেল? বোঝা গেল কি? নিচে এমজি ওপরে এন, বাট আলটিমেট যাচ্ছি নিচে, তার মানে নিচের বলটা বেশি, তাহলে নিচের দিকে কত বেশি কাজ করছে? এমজি মাইনাস এন। সহজ নিয়ম। এটাকেই তুই কি লিখবি? দুনিয়ার যত রকমের ফোর্স এম ইন্টু এ। বোঝা গেল? তুই কি বের করতে চাস? প্রতিক্রিয়া বল এন বের করতে চাস। তাহলে এন ইকুয়াল টু বের করে দেখতো এমজি মাইনাস এম এ হচ্ছে কিনা। হচ্ছে। দেখ, আমার যেটা পার্টিকুলার ওয়েট ছিল এমজি, সেটা কমে গেল মাইনাস এম এ, কিছুটা কমে গেল বলে আমি নিজেকে কি করব? হালকা ফিল করব। বুঝতে পেরেছিস? তাহলে আমরা যে নিজেকে ওয়েট, আমাদের নিজের ওয়েটটা যে ফিল করছি, সেটা অ্যাকচুয়ালি কিসের জন্য? প্রতিক্রিয়া বলের জন্য, ওয়েটের জন্য না। আমার উপর যেভাবে প্রতিক্রিয়া বল কাজ করবে, আমি সেইভাবে নিজেকে ওয়েট ফিল করব। এবার যদি স্পেসে চলে যাস, স্পেসে তোর দাঁড়ানোর মতো কিছুই নাই, যে তুই যার উপরে পা দিবি। এবার যার উপরে পা দিবি দাঁড়ানোর মতো যদি কিছু না থাকে, ও তোর উপরে কি ফোর্স অ্যাপ্লাই করবে? ওই জন্য ওখানে তুই ওয়েটলেস, জিরো, কোনো ওয়েটই নেই তোর ওখানে। বোঝা গেছে? আচ্ছা, আরেকটা বিষয় এখানে বলি, দেখ, যদি আমি এমটাকে কমন নিয়ে নিই, তাহলে দেখ জি প্লাস এ লেখা যায়। মানে তুই বলতে পারিস আমার যে ওয়েট সেটা এমজি ছিল, কিন্তু ওটা কি হয়েছে? এম ইন্টু জি ড্যাশ হয়ে গেছে, যেখানে জি ড্যাশ মানে জি প্লাস এ, মানে অভিকর্ষ স্তর আমার রেসপেক্টে বেড়ে গেছে, এরকমও ভাবতে পারি আমি। আমার নর্মালি এমজি হওয়ার কথা, কিন্তু এখন কি হয়েছে? এমজি ড্যাশ হয়েছে, যেখানে জি ড্যাশটা কি জি প্লাস এ, মানে আমি অভিকর্ষ স্তর, আমার ক্ষেত্রে অভিকর্ষ স্তর বেড়ে গেছে আমার সাপেক্ষে। ক্লিয়ার? সিমিলারলি এখানে আমার ওয়েট হওয়া উচিত এমজি, বাট আমি যদি কমন নিয়ে নিই, তাহলে এরকম লিখতে পারি, মানে এটা হলো এমজি ড্যাশ, মানে আমি যে ওয়েটটা ফিল করছি সেটা এমজি ড্যাশ ফিল করছি, মানে আমার রেসপেক্টে জি ড্যাশটা কমে গেছে, জি থেকে জি মাইনাস এ গেছে। অসুবিধা আছে বুঝতে? নেই। ওকে। নেক্সট হচ্ছে ওপরে গেল, নিচে গেল, ভালো কথা। এবার যদি এমনটা হয় যে সমান বেগে চলছে, ত্বরণ নিয়ে চলছিল তো, ত্বরণ নিয়ে চলছিল মানে কি বেগ ধীরে ধীরে বাড়ছিল বা বেগ ধীরে ধীরে কমছিল, কিছু একটা হচ্ছিল। আচ্ছা, যদি এখন আমি বলি সমান বেগ নিয়ে চলছে, মানে বেগ বাড়বেও না কমবেও না, ওকে ভালো কথা। তো যদি বলি সমবেগে, সেটা সমবেগে উপরে উঠতে পারে বা সমবেগে নিচে নামতে পারে, যাই হোক না কেন। যদি সমবেগ হয় তাহলে এর মান কত রে? ত্বরণ তো নেই, বেগ সমান মানে ত্বরণ নেই, সেটা উপরের দিকে হোক বা নিচের দিকে, যাই দিকেই হোক না কেন। ঠিক আছে? এবার তুই যদি লব্ধি বল বের করতে চাস, যে কোনো একটা বের কর, এন মাইনাস এমজি কর বা এমজি মাইনাস এন কর, যাই কর, এর জায়গাতে কি বসবে? তা আলটিমেট এটা কি হচ্ছে তাহলে? কি হচ্ছে দেখ, এন ইকুয়াল টু এমজি। মানে যদি বেগ সমান থাকে, যদি কোনো ত্বরণ না থাকে, তাহলে তোর যে অ্যাকচুয়াল ওয়েট তুই সেটাই ফিল করবি। তাই হয় লিফটে, লিফট যখন প্রথম স্টার্ট করে চলতে, তখন নিজেকে একটা ভারী মনে হয়, বসে বসে যাচ্ছি। কিন্তু লিফট যখন সমান বেগে চলে আসে, ধর 5 তলা বিল্ডিং এ উঠবি, 1 তলা পর্যন্ত নিজেকে ভারী মনে করলি, তারপরে যখন লিফট চলছে সমান বেগে চলছে, তখন কিন্তু আর তুই নিজেকে ওয়েটলেস বা ভারী বা হালকা মনে করবি না, তখন একটা কনস্ট্যান্ট ওয়েট থাকে। তারপরে যখন আবার 5 তলায় তুই থামবি, তখন আবার লিফটটা থামে, তখন আবার নিজেকে হালকা মনে হয়। বুঝতে পেরেছিস ব্যাপারটা? তো এই ঘটনাটা এখানে ঘটছে। তাহলে সমান বেগে যদি লিফট ওঠানামা করে, কিচ্ছু ফিল করতে পারবি না। কিন্তু যদি ত্বরণ থাকে, তাহলে তুই ফিল করতে পারবি তোর ওয়েট কমছে নাকি বাড়ছে। বোঝা গেছে? আচ্ছা, আর একটা কেস, খুব সুন্দর এই কেসটা দেখ। যদি লিফটের তার ছিঁড়ে যায়, ইমাজিন কর, এখানে আমি তোদেরকে কি, কোন হাইপোথেটিক্যাল কনসেপ্টে নিয়েছি তুই ভাব। লিফটের তার ছিঁড়ে গেলে কি ঘটবে সেটা তুই এখানে বলতে পারবি। মানে লিফটের তার না ছিঁড়ে, লিফটের মধ্যে না ঢুকে তুই ফিল করে যাবি যে লিফটের তার ছিঁড়লে কি হবে। যদি লিফটের তার ছিঁড়ে যায়, তাহলে লিফটটা কত ত্বরণ নিয়ে নিচে পড়বে? কত ত্বরণ? অভিকর্ষ ত্বরণ। পৃথিবী যে ত্বরণ নিয়ে নিচের দিকে টানবে, তাই না? মানে একটা ফ্রি ফল বডি হয়ে গেল, জাস্ট পড়ছে নিচের দিকে। ওকে, এই হচ্ছে লিফট, নিচের দিকে পড়ছে, এর মান কত হয়ে গেছে? জি। আর এখানে তুই ছিলি, নিচের দিকে এমজি কাজ করছিল, আর তোকে আঁকলাম না, ওপরে এন, তাই তো? আলটিমেট যাচ্ছিস কোন দিকে? তার মানে এমজিটাকেই বেশি ধরে নেবো, তাই তো? এমজি মাইনাস এন ইজ ইকুয়াল টু এম এ, তাই না? আর এ মানেই তো জি ছিল, তাহলে এমজি, এমজি, এমজি কাটি গেল, এন ইকুয়াল টু, এন ইকুয়াল টু কি বেরোলো? জিরো। মানে তুই, তোর উপর যে প্রতিক্রিয়া বল শূন্য, আর তুই সেটাকে ফিল করছিলি, তাহলে তুই নিজেকে কি মনে করবি? শূন্য, কিছুই নেই তোর, তাই না? কখন হয় এমন জিনিসটা বলতো? উঁচু জায়গা থেকে যখন লাফ দিবি, দিয়েছিস কেউ? উঁচু জায়গা থেকে যখন লাফ দিবি, মাটি টাচ করার আগের মুহূর্ত পর্যন্ত যে ফিলিংসটা পাস, সেই ফিলিংসটা তুই লিফটের মধ্যে পাবি।
মনে হবে জাস্ট তুই পড়ছিস ফ্রিলি, বোঝা গেছে? টাচ করে আছিস তুই লিফটকে, পাওয়ার সাথে লেগে আছে, কিন্তু তোর মনে হচ্ছে তুই হাওয়ার মধ্যে ভাসছিস, এরকম মনে হবে, কোনো ওয়েট থাকবে না। হলো, এই কেসটা বুঝে গেছিস। এবার একটা কেস, এটা খুব ভয়ানক, দেখ এটাতে কি হবে। তোদের মনে হতে পারে, এই কেসে মনে হতে পারে যে লিফট যখন নিচের দিকে টাচ করবে তখন লাফ দিয়ে উপরে উঠে যাবো, বেঁচে যাবো, হতে পারে না এরকম? মাঝে মাঝে ধর এরকম কল্পনার মধ্যে চলেই যায়, লিফটে ওঠার সময় ধর ভাবি যদি এখন ছিঁড়ে যায় কি হবে। যাই হোক, পড়তে 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 যখন একদম মাটির কাছে টাচ করবে আমি পাটা একটু তুলে নেবো, তাহলে বেঁচে যাবে, এরকম হয় কিনা কনসেপ্ট মনে হয়। তুই ওই সুযোগ পাবি না, প্রথমত তুই ভেতরে ঢুকে বুঝতে পারবি না কখন মাটি মাটি টাচ করছে, তুই আইডিয়া পাবি কি, সবসময় লাফাতে থাকবি। এবার নিজের ওয়েটটাকে লাফানো মুশকিল, কারণ লাফানোর জন্য কি করতে হয়, প্রথমে একটা প্রেসার ফোর্স অ্যাপ্লাই করতে হয়, তারপরে তুই তো লাফ দিবি। এবার তুই ওকে ফোর্স দিবি কেমন করে, বুঝতে পারলি? সম্ভবই না এটা। যাই হোক, হ্যাঁ, শুয়ে যাওয়াটা কাজের কাজ দেবে। শুয়ে যাওয়াটা কাজের কাজ দিবে কি বলতো? ধরে থাকলেও কি হবে, যখন একদম ঝাঁকি লাগবে তুই উপরে গিয়ে ছাতু হয়ে যাবি। শুয়ে থাকলে অনেকটা এফেক্টিভ হবে, তার কারণ কি বলতো, পায়ের তলার যে ক্ষেত্রফলটা তার তুলনায় বডির ক্ষেত্রফল তো আরো বেশি, পুরোটা টাচে থাকবি, যে ফোর্সটা অ্যাপ্লাই করবে পুরো বডির মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। যদি ওটা না থাকে, যদি শুধু পায়ের তলাতেই ফোর্সটা কাজ করে, এরিয়া কম, প্রেসার বেশি হবে, ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি। ক্ষতি ওখানেও হবে, বেঁচে যাবি না, তুই মরেই যাবি ধরে নে। কিন্তু সম্ভাবনাটা একটু বেশি থাকবে ওখানে বাঁচার। আচ্ছা, যদি এমনটা হয় যে এ গ্রেটার দ্যান জি, ইমাজিন করতে পারছিস এটা কি বলেছি আমি? নিচের দিকে পড়ছে লিফটটা, হ্যাঁ, কিন্তু তার ছিঁড়ে গেলে তো ফ্রি ফল পড়তো, পৃথিবীর অভিজ্ঞতা। কিন্তু ধর মেশিনেরই কোনো গন্ডগোল হয়ে গেল যে পৃথিবীর ত্বরণ থেকে বেশি জোরে তোকে টেনে নিচ্ছে, বুঝতে পারছিস? তাহলে নর্মালি বোঝা যাচ্ছে তুই দেওয়ালে গিয়ে ঠেকে যাবি একদম। তোকে তো আর টানছে না মেশিনটা, তুই পৃথিবীর অভিকর্ষ ত্বরণের জন্য পড়বি, আর লিফট তার থেকেও বেশি জোরে নিচে চলে যাচ্ছে। তাহলে তোর কি হবে, মেঝে থেকে গিয়ে ছাদে ঠেকে যাবি, তাই না? তোদের বইয়ে একটা সুন্দর ছবি দেওয়া আছে, যদি থাকে তো খুলে দেখতে পারিস। এ ত্বরণ নিয়ে পড়ছে জি, এদিকে এম জি, নোটে দেওয়া নেই, ওপরে এন। তাহলে আমি এরকম তো লিখতেই পারি, এম জি মাইনাস এন ইকুয়াল টু এম এ, লিখতে পারি তো? দেখ, এখান থেকে এন ইকুয়াল টু বলা যাবে এম জি মাইনাস এম এ, ঠিক করেছি আমি? আচ্ছা, এনটাকে রাখলাম, এমটাকে কমন নিলাম, জি মাইনাস এ। একটা জিনিস খেয়াল কর, এখানে এ জি এর থেকে বড় বলেছি, তাহলে এটা বড়, বিয়োগ করলে নেগেটিভ আসবে না? এ যদি বড় হয় তাহলে বিয়োগ করলে নেগেটিভ আসবে না? নেগেটিভ আসবে। তো আমি এরকম করে নিচ্ছি, মাইনাস কমন নিয়ে আমি এরকম লিখে দিই এ মাইনাস জি, তাহলে এই টার্মটা পজিটিভ হয়ে গেল, সামনে একটা মাইনাস। তার মানে প্রতিক্রিয়া বল কি আসলো, প্রতিক্রিয়া বল কি আসলো, মাইনাস আসলো। এবার এই জায়গাটা তোদের মানতে একটু অসুবিধা হবে, আপত্তি হলেও কিছু করার নেই, তোদেরকে মানতে হবে। শোন, প্রতিক্রিয়া বল মাইনাস কথাটার অর্থ কি এটা একটু বোঝাচ্ছি আমি। প্রতিক্রিয়া বল মাইনাস কথাটার অর্থ কি, যখন আমার ওয়েট নিচের দিকে কাজ করেছিল, প্রতিক্রিয়া উপরের দিকে, তাই না? মোট কথা, প্রতিক্রিয়া বল সবসময় কোন দিকে কাজ করে, ওজনের বিপরীত দিকে। কোন দিকে কাজ করে, ওজনের বিপরীত দিকে। আমি প্রতিক্রিয়া বল কোন দিকে ধরেছি, উপরের দিকটা, কিন্তু আমাকে ক্যালকুলেশন বললো যে না, মাইনাস হবে। তাহলে প্রতিক্রিয়া বল অ্যাকচুয়ালি কোন দিকে হওয়া উচিত, নিচের দিকে। আর ওজন তাহলে কোন দিকে হয়ে গেল, দেখ মানতে মানতে মানে একটু কষ্ট হবে, ওজন তো নর্মালি পৃথিবী নিচের দিকে টানে, কিন্তু এই যে কন্ডিশনটা তৈরি হলো, এই কন্ডিশনটাতে এন এর মান প্রতিক্রিয়া বল কি হয়ে গেল, নেগেটিভ। প্রতিক্রিয়া বল নেগেটিভ মানে আমি যে ডাইরেকশন ধরেছি সেটা না, আমি পজিটিভ ধরেছিলাম, তাহলে প্রতিক্রিয়া বল নেগেটিভ মানে নিচের দিকে। আবার এটাও বুঝিস যে প্রতিক্রিয়া বল যেদিকে, ওজন তার বিপরীত দিয়ে কাজ করবে, এফেক্টিভ ওজনটা। তাহলে প্রতিক্রিয়া বল যদি নিচের দিকে হয়, তাহলে আমার এফেক্টিভ ওজন কোন দিকে কাজ করবে, উপরের দিকে। সেই কারণে আমি দেওয়ালে গিয়ে ঠেকে যাবো, বুঝতে পারলি? সুটকেস নিয়ে ধরে যাচ্ছিস একদম কোট বুট পরে, আর ছিঁড়ে গেল, ঠিক আছে? তুই ভাববি তোর টাই উপরে উঠছে, প্রথমে টাই উপরে চলে গেল, সুটকেস উপরে চলে গেলো, তারপর তুইও ধীরে ধীরে উপরে উঠছিস। ইমাজিন কর কেমন লাগে, দিয়ে একদম দেওয়ালে ঠেকে গেলি, বুঝতে পারলি? এবার যতক্ষণ লিফট নামছে ততক্ষণ তুই নামছিস, কোথায় লেগে আছিস বলতো, তুই এখানে লেগে আছিস, এই যে তোর ঠ্যাং, এই যে তোর বডি, হাত পা, এরকম ভাবে আছিস, লেগে আছিস। বলছি, যেই তুই একদম ভূমিকে টাচ করলি, তখন এখানে আর থাকবি না, জোরে করে এখানে একটা আঘাত, তারপর আবার এখানে একটা আঘাত, এরকম কয়েকটা আঘাত দিতে দিতে একবার উপরে চলে গেলি, বুঝতে পারলি? আচ্ছা, যেটা বলছি এবার শোন, এই জায়গাটা মানতে কষ্ট হবে, আমি বলে দিলাম প্রথমেই মানতে কষ্ট হবে। ওজন সবসময় নিচের দিকে কাজ করে, এটা আমরা বুঝি, তাই না? এবার ওজন যদি নিচে কাজ করে, তাহলে প্রতিক্রিয়া বল উপরে। কনসেপ্টটাকে ঘুরিয়ে দে, প্রতিক্রিয়া বল যেদিকে কাজ করবে, ওজন তার বিপরীতে। প্রতিক্রিয়া বল এখন পর্যন্ত যা কেস নিয়েছে সবগুলো তো উপরে কাজ করছিল, বলে ওজন নিচে ছিল। বাট এই যে স্পেশাল কন্ডিশনটা তৈরি হলো, ক্যালকুলেশন করে তুই দেখতে পাচ্ছিস যে এন ইকুয়াল টু মাইনাস আসছে, মানে আমি ডাইরেকশন ধরেছিলাম উপরের দিকটাতে, আর আমাকে ক্যালকুলেশন মাইনাস দিচ্ছে, মানে আমি ভুল ডাইরেকশন ধরেছি, উপরে হবে না নিচের দিকে হবে, ক্যালকুলেশন আমাকে বলে দিল এটা। তাহলে প্রতিক্রিয়া বল যদি নিচের দিকে হয়, আবার এটাও বললাম যে প্রতিক্রিয়ার অপোজিটে ওজন কাজ করবে, তাহলে প্রতিক্রিয়া নিজে মানে ওজন উপরের দিকে, হাইপোথেটিক্যালি ওজন উপরের দিকে। এটা হলো এফেক্টিভ ওজন, পৃথিবীর দ্বারা প্রযুক্ত বল না। এফেক্টিভ ওজনটা কোন দিকে হয়ে গেল, উপরের দিকে। এবার যে ওজনটা তোর যখন উপরের দিকে হলো, তুই উপরের দিকে যেতে চলতে শুরু করবি,
বোঝা গেছে বিষয়টা? ওকে, তো এই এই জিনিসটাই আমি বলছি। দেখ, এমন কিছু এখানে এক্সপ্লেন করা যাচ্ছে যেটা তুই ভাবতে পারবি না। তোর ভাবনা চিন্তা করার ক্ষমতা ছিল যে ওজন কখনো উপরের দিকে হতে পারে? তো ম্যাথমেটিক্সের জাদু হচ্ছে এটাই, যে তুই যেটা ভাবতে পারবি না সেটা তোকে ভাবাবেও, ক্যালকুলেশন করে ম্যাথমেটিক্যালি তোকে ভাবাবে। বুঝতে পারলি তো? ভাবনা চিন্তার বাইরে তোকে নিয়ে যাবে। এই জন্য রিয়েল লাইফ প্রবলেমগুলোকে ম্যাথমেটিক্সের আকারে দেওয়া। রিয়েল লাইফে যত ঘটনা ঘটছে, যা ঘটছে আমাদের ন্যাচারাল ঘটনা, সব কিছুর সব কিছুকে বোঝানো যায় ম্যাথমেটিক্স দিয়ে, মানে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে। ও শুধু ম্যাথমেটিক্স ল্যাঙ্গুয়েজটাকে বোঝে। বুঝতে পারলি তো? এতদিন পর্যন্ত আমাদের মনে হতো যে ম্যাথমেটিক্স এই শুধু যোগ বিয়োগ আর হিসাব করার জন্য, তা নয়। পুরো ইউনিভার্সকে যদি এক্সপ্লোর করতে হয়, ওর রিজন যদি জানতে হয়, ওর উৎপত্তি যদি জানতে হয়, সবকিছু যা যা ঘটনা আছে সবকিছু জানতে হয়, তাহলে ওর ল্যাঙ্গুয়েজ হচ্ছে ম্যাথমেটিক্স। যেমন আমাদের ল্যাঙ্গুয়েজ আমরা কথা বলছি, তো ইউনিভার্সের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ম্যাথমেটিক্স, এটা ধরা হয়। বুঝতে পারছিস তো? ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইউনিভার্স। ওই জন্য বলা হয় যে যদি কেউ ইউনিভার্স তৈরি করে থাকেই, আদৌ যদি গড বলে কিছু থাকেই, তাহলে ও বিশাল বড় একজন ম্যাথমেটিশিয়ান। কারণ ও উইদাউট ইউজিং ম্যাথমেটিক্স এত বড় বড় ক্যালকুলেশন এত সুন্দরভাবে সাজানো করতেই পারবে না, সম্ভব না। ওকে, এরকম একটা বিবৃতি আছে, দেখবি থাকে। চল এবার কিছু প্রবলেম সলভ করার মতো কিছু কন্ডিশন করব, যা যা শিখেছি সেগুলোর উপর বেস করে। এখনো তোদের মনে হতে পারে যে এগুলো কেন করব, কোনো বস্তুকে টানবো ঠেলবো এগুলোই করবো এখন, লেবারের কাজ করানো হবে তোদেরকে। কোনো বস্তুকে মসৃণ তলের উপর টানা বা ঠেলা। মসৃণ তল যখন কথাটা আমি বলবো, তখন তোকে ঘর্ষণ ভুলে যেতে হবে। ঘর্ষণ বলেও এক ধরনের বল হয়। এটা একটা তল, আমার হাতের তল, এর উপর দিয়ে আমি এই অবজেক্টটাকে নিয়ে যেতে চাই। তাহলে যখন নিয়ে যাবো ফোর্স অ্যাপ্লাই করতে হবে, মানে একটা ঘর্ষণ কাজ করছে। তো ধরে নিই এই তলটা এতটাই মসৃণ যে ঘর্ষণই নেই। তো ঘর্ষণকে উপেক্ষা করে আমি সব ক্যালকুলেশন এখন করব। যখন ঘর্ষণ চ্যাপ্টার হয়ে যাবে তখন ঘর্ষণকে অ্যাড করে দেবো। ঠিক আছে, বুঝতে পেরেছিস? চল, তাহলে আমি এখন করছি মসৃণ তল। আরে চাপ লাগছে বুঝতে, কঠিন লাগছে খুব। বুঝে যাচ্ছিস কিনা, পড়া করতে পারবি কি পারবি না সেটা তোর বিষয়, তুই বুঝে যাচ্ছিস কিনা। ওকে, হ্যাঁ হ্যাঁ, আলাদা বস্তুর উপর কাজ করছে। হ্যাঁ, একদমই ঠিক বলেছিস তুই, একদম ঠিক বলেছিস। দেখ, এখানে বিষয়টা হচ্ছে এরকম, জাড্ডো, পুরো বিষয়টা ডিপেন্ড করছে জাড্ডের উপর। ঠিক আছে, আমি একটা কনসেপ্ট বললাম জাড্ডো দিয়ে, যে যার জাড্ডো কম হবে সে মুভ করতে শুরু করে দেবে, আর যার জাড্ডো বেশি হবে সে মুভ করবে না, তাই তো? এবার যখন আমার উপরে ফোর্স অ্যাপ্লাই করছে, এটা পৃথিবী, এই তোর ঠ্যাং পায়ের তলায় রেখে দিলাম ধর, এই তোর ঠ্যাং এইভাবে চলে গেছে, এটা তুই। ঠিক আছে, তুই এর উপরে ফোর্স অ্যাপ্লাই করছিস, mg পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছিস, এবং পৃথিবী তোর পায়ের উপরে ওপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করছে। ঠিক আছে, তোর, তুই যতটা ফোর্স অ্যাপ্লাই করছিস ততটা কত mg ফোর্স অ্যাপ্লাই করছিস। এবার পৃথিবী তোর উপরে কত ফোর্স অ্যাপ্লাই করছে, mg ফোর্স অ্যাপ্লাই করছে। ঠিক আছে, তোকে যদি এখান থেকে মুভ করতে হয় তাহলে তোকে mgর থেকে বেশি ফোর্স তোর উপরে অ্যাপ্লাই করতে হবে, তবে তুই মুভ করে যাবি। তোর জাড্ডো mg, তোর ভর কত, m, তো তাহলে তোর জাড্ডো কত, m, তাই না? তাহলে তোকে mgর থেকে তোর উপরে বেশি ফোর্স যদি কাজ করে তবে তুই উপরে মুভ করে যাবি। তোর উপর কি mgর থেকে বেশি ফোর্স কাজ করছে, কম কাজ করছে, তাহলে তুই মুভ করবি কেন? এবার পৃথিবীর উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই করছিস, পৃথিবীর জাড্ডো ওর থেকে আরো বেশি, তাহলে পৃথিবী বা মুভ করবে কেন? লজিক বোঝা গেছে কিনা? অসুবিধা নেই এবার? ওকে, কি বলছিলাম আমরা, মসৃণ তলের কথা বলছিলাম, যে মসৃণ তলে একটা বস্তুকে রাখবো, এদিকে ঠেলাঠেলি করবো এখন, আর ঘর্ষণটাকে উপেক্ষা করে দেবো, তাই তো? তো এই হচ্ছে একটা তল, এরকম ভাবে দাগ দিয়ে দিবো, মানে বুঝে যাবি একটা তল এঁকেছি আমি। এই তলের উপরে একটা অবজেক্টকে রেখেছি, ঠিক আছে, একটা কাঠের ব্লককে রেখেছি, তার পাশে আরো একটা ব্লককে রেখে দিয়েছি ছোট্ট খাট্ট। কটা বস্তু নিয়েছি আমি, দুটো বস্তু নিয়েছি। আচ্ছা সরি, দুটো বস্তুর পরে বলছি, আগে একটা দিয়ে বুঝিয়ে দিই, ফোর্সের ডিভিশনটা বুঝিয়ে দিই। এই অবজেক্টটার উপরে তুই ফোর্স অ্যাপ্লাই করতে পারিস বিভিন্ন রকম ভাবে। কিভাবে ফোর্স অ্যাপ্লাই করতে পারিস, প্রথমত তুই একে টানতে পারিস, যদি তুই টানিস এরকম ভাবেও টানতে পারিস, এইভাবেও টানতে পারিস। আমি ইন জেনারেল এইভাবে দেখিয়ে দিচ্ছি, তাহলে এটা তোরা অটোমেটিক বুঝেই যাবি। ঠিক আছে, যদি তুই এইভাবে ফোর্স অ্যাপ্লাই করিস, মনে কর এটা মাঝের পয়েন্ট, এই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করবি, একদম ভেরি গুড। তাহলে একে তুই কি করবি, ফোর্স অ্যাপ্লাই করছিস এদিকে, বাট একে এদিকে চলে যাবে, এ মুভ করবে এই দিকটাতে, অবজেক্ট এইদিকে মুভ করবে, এতটাই ভারী আছে, দড়ি বেঁধে টেনে নিয়ে আসিস না, ছোটবেলায় খেলেছিলি তো, গাড়ি দিয়ে বসিয়ে দিলি ওই কাঠের চাকাওয়ালা, আর দড়ি ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছিস, তুই টানছিস ওপর দিয়ে কিন্তু যাচ্ছে মাটি বরাবর, তাই তো? তো সেই জিনিসটাই আর কি, চাকা নেই এখানে, বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তো ধরে নে অনুভূমিকের সাথে কত অ্যাঙ্গেল করে ফোর্স অ্যাপ্লাই করছিস, থিটা। এবার আমি বলেছিলাম এরকম ভাবে যখন
ফোর্স থাকবে উল্টো ডাইরেকশনে, মানে উল্টো পাল্টা ডাইরেকশনে থাকবে, তুই করবি ওই দুটো উপাংশে ভেঙে নিবি, এমন দুটো উপাংশে ভেঙে নিবি যে দুটো উপাংশে তোর সুবিধা হবে। তো একটা উপাংশ হচ্ছে এই বরাবর ভেঙে নি, কারণ অবজেক্ট এই বরাবর যাচ্ছে, সেটাকে এফ সাইন না কস বলবো। তো থিটার সঙ্গে যুক্ত মানে কস থিটা, আর এই কসের সাথে লম্বভাবে যেটা থাকবে তাকে কি বলেছিলাম, ভেরি গুড। তাহলে এই উপাংশগুলো এখন কাজে লাগবে কিন্তু আমাদের ভেক্টরে যেগুলো শিখেছি, ঠিক আছে, ওভারঅল ফিজিক্সে কাজে লাগবে সবসময়। এবার এই যে দুটো ফোর্স অ্যাপ্লাই করলাম, অ্যাকচুয়ালি এই ফোর্স দুটো কাজ কি, এখন আমি এটাকে নিয়ে ভাববো না, এটা বাদ, মানে এখন ভাববো এর উপরে দুটো ফোর্স কাজ করছে, একটা এই দিকে একটা এই দিকে, এই একা যে কাজটা করছিল এরা দুজন মিলে সেই কাজটা করছে। এফ কস থিটার কাজ হচ্ছে পুরো অবজেক্টটাকে সামনের দিকে নিয়ে যাওয়া, তাহলে এফ সাইন থিটার কাজ কি, উপরের দিকে ওঠানো, বস্তুটা কি উপরে উঠছে, উঠছে না। এবার তুই দেখ এর উপরে আরো একটা ফোর্স কাজ করছিল এমজি, তাই না, যেহেতু বস্তুটা না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, তার মানে ওপর নিচে লব্ধি বল শূন্য, যদি লব্ধি বল শূন্য না হতো তাহলে ওপর বা নিচে কোনো দিকে যেত, বোঝা গেছে। তাহলে ওপর নিচে যেহেতু যাচ্ছে না, তাই জন্য তুই বলতে পারিস এফ সাইন থিটা ইকুয়াল টু এমজি। খুব কঠিন, ওপরের দিকের ফোর্স আর নিচের দিকের ফোর্স সেম হয়ে গেল। ওকে, এবার এই অবজেক্টটা তো সামনের দিকে যাচ্ছে, তার মানে এদিকে অ্যাকচুয়াল একটা ফোর্স আছে, বোঝা গেল, সেই ফোর্সটা কত, এফ কস থিটা। এবার এই এফ কস থিটা যে ফোর্সটা, সেটা ওই বস্তুর মধ্যে যদি এ ত্বরণ উৎপন্ন করে, যদি বস্তুটা এ ত্বরণ নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, তাহলে আমি এম ইন্টু এ লিখতে পারি ওটাকে, দুনিয়ায় যত রকমের ফোর্স আছে এম এ, বোঝা গেল কিনা। এই যে দুটো ইকুয়েশন তৈরি হলো, এই দুটো ইকুয়েশনকে সলভ করবি তোরা। যদি তোকে বলে যে বস্তুটার মধ্যে উৎপন্ন ত্বরণ কত, তুই বলবি এফ কস থিটা বাই এম, বাকি তোর ভ্যালু দেওয়া থাকবে, ক্যালকুলেশন করবি। কি বুঝতে পেরেছিস, আপত্তি আছে? কখনো কখনো হয়তো থিটা বলে দিল না, বাকি টার্ম বলে দিল, তুই এইখান থেকে তুই থিটাটা বের করে নিলি ক্যালকুলেশন করে, দিয়ে এখানে এনে বসিয়ে দিলি। তাহলে দুটো ইকুয়েশন কিভাবে তৈরি করতে হয় বুঝে গেছিস, খুব কঠিন কিছু নাই। এটা কার ক্ষেত্রে করলাম, টানার ক্ষেত্রে করলাম, টানা, মসৃণ তলে কোনো অবজেক্টকে আমি টানছি। কিন্তু যদি এবার ঠেলি, ঠেলাঠেলি যদি করি এবার, হুম, এই হলো অবজেক্ট, একে যদি ঠেলি, ধরে নে এরকম ভাবে ঠেলছি, আমি এরকম ভাবেও ঠেলতে পারি, তো ওটা স্পেশাল কেস হয়ে গেল, জেনারেলি আমি ধরে নিচ্ছি এইভাবে ঠেললাম। কত ফোর্স অ্যাপ্লাই করেছিস, এফ ফোর্স অ্যাপ্লাই করেছিস, ঠেলছিস, বাট যাবে কোন দিকে, ও এই দিক বরাবর চলে যাবে, তাই না। ঠেলবি এরকম ভাবে, একটা বড় পাথরকে ঠেলছিস তুই, আলমারিকে ঠেলছিস, কেউ যাচ্ছে কোন দিক, অনুভূমিক বরাবর। একে তুই কি করবি, দুটো উপাংশে ভাঙবি, একটা অনুভূমিক দিক বরাবর আর একটা উল্লম্ব দিক বরাবর। আবার বলিস না উপরের দিকে কেন গেলাম না, এই ভেক্টরটা লব্ধি ভেক্টরটা এমন ভাবে থাকতে হবে যেন এরা দুজনের মাঝে থাকে, তাই না, যেমনটা এখানে এই ভেক্টরটা এদের দুজনের মাঝে আছে, সেইভাবে ভাঙতে হবে আমাকে, ক্লিয়ার। আচ্ছা, কোনটাকে অ্যাঙ্গেল নিবি, ধরে নে এটাকেই নিয়ে নিচ্ছি আমি থিটা, এটা ডিপেন্ড করবে তোর এটা বলছে না এটা বলছে, যাই বলুক না কেন, যদি এটা থিটা হয় তাহলে এটাকে কি বলবি, আর এটাকে বলবি, ওকে। তাহলে বিষয়টা দেখ, নিচের দিকে তো এমজি অলরেডি ছিলই, আবার এফ সাইন থিটা নিচের দিকে চাপ দিচ্ছিস তুই, তাহলে নিচের দিকে কিন্তু ফোর্স বেড়ে গেল, তাই না। এবার নিচে যেতে পারছে না, সেটা মাটি আটকে দিয়েছে, সেই জন্য ভূমি আটকে দিয়েছে। নিচের দিকে যে লব্ধি ফোর্সটা কাজ করছে, সেটা হচ্ছে এফ সাইন থিটা প্লাস এমজি, এটা হচ্ছে লব্ধি ফোর্স নিচের দিকে কাজ করছে, বুঝতে পারলি। এই কারণে বলা হয় যে ঠেলার থেকে টানা বেশি সুবিধাজনক, পড়েছিলি না, ঠেলার থেকে টানা বেশি সুবিধাজনক কেন, কি তার কারণটা কি দেখ, যখন টানছিলি তখন উপরের দিকে একটা ফোর্স কি করছিল, একে ওই ওজনটাকে প্রতিবিত করছিল, মানে হালকা করছিল। কিন্তু এখানে কি করছে, যখন ঠেলছিস ওজনের উপর আবার চাপ দিচ্ছে ওকে, মানে আরো বেশি চেপে দিচ্ছে, আরো বেশি ঘর্ষণ হবে, বোঝা গেল ব্যাপারটা। সেই জন্য ঠেলার থেকে টানা অনেক বেশি সুবিধাজনক, যদি অবজেক্টটা বড় হয় তবে, অবজেক্ট যদি ছোট হয় তাহলে আলাদা বিষয়। ওকে, আচ্ছা, এদিকে একটা এফ কস থিটা কাজ, যদি একটা এদিকে এফ কস থিটা কাজ করে, তাহলে এফ কস থিটাকে তুই কি লিখতে পারিস, এম এ, তোমার বস্তুটার মধ্যে এ ত্বরণ উৎপন্ন হয়ে গেল, তাহলে এফ কস থিটা এম এ। মোট কথা আমি তোদেরকে বিভাজন করা দেখালাম, যে এরকম ভাবে বিভাজন করতে হয়, প্রবলেম আসবে তখন সলভ করতে হবে, এই ধরনের ক্যালকুলেশন গুলো করতে হবে, হয়েছে তো। নেক্সট, আলাদা আলাদা বস্তু ছিল একা একা, এবার ধর দুই বন্ধু সবসময় সেটে থাকে, ছাড়তে চায় না, তুই যেখানে যাবি আমিও সেখানে যাবো, তো এরকম যদি বন্ধু চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখ, এরকম বন্ধুত্বগুলোর মধ্যে দেখবি একটার ওয়েট বেশি হয়, একটার ওয়েট খুব কম হয়, এমনটাই হয়, মোটু পাতলুর মতো। বেশিরভাগ ক্ষেত্রে দেখবি এরকমই হয়, ব্যতিক্রমও হয়, মোটু মোটু পাতলু পাতলু এরকমও তৈরি হয়, কিন্তু বেশিরভাগ থাকে কি একটা মোটু তো একটা পাতলু, এরকম থাকে তো। তো কার্টুনও এরকম ভাবে তৈরি করেছে, ওরাও জানে যে এই কম্বিনেশনই বেশি ম্যাচ করে। যাই হোক, 12 এর ব্যাচে দুটো মেয়ে আছে, একদম পুরো রিয়েল ওইরকমই লাগে, মানে পাতলু এখানে পড়ে, মোটু কোথায় পড়ে যায় না, কিন্তু তো ছবি টবি যখন দেখি দুজনে একসাথে থাকে, পুরোপুরি একদম ওরকম না, মানে রিয়েল লাইফ কার্টুন বলতে পারিস তুই ওদেরকে। আচ্ছা যাই হোক, এখানে বড় বস্তুটার ভর ক্যাপিটাল এম, ছোট বস্তুটার ভর স্মল এম, ঠিক আছে। এবার এর উপরে ফোর্স অ্যাপ্লাই করবো, ধর কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করেছি, এই দিকে একটা পার্টিকুলার কেস নিলাম যে আমি এইদিকে ফোর্স অ্যাপ্লাই করেছি।
এবার এইখানে অ্যানালিসিসটা কি করে করতে হয় সেটা আমি তোদেরকে শেখাবো। কি করে অ্যানালিসিস করবো, ফোর্স যে অ্যাপ্লাই করছি এই ফোর্সটা কি করে পুরো দুটো অবজেক্টকে একসাথে ওইদিকে নিয়ে যাচ্ছে। তো আমি ধরে নিচ্ছি এদিকে এ ত্বরণ উৎপন্ন হয়ে গেছে, ফোর্স অ্যাপ্লাই করা মানে ওর মধ্যে ত্বরণ উৎপন্ন হওয়া স্বাভাবিক। তো এর মধ্যে এ ত্বরণ উৎপন্ন হয়ে গেছে। তাহলে তুই এরকম বলতে পারিস যে ফোর্স যেটা সেটা হচ্ছে মাস ইন্টু এ, এম এ। এখানে এম বলতে পুরো অবজেক্টটাই, পুরো অবজেক্টটা মানে এম প্লাস এম, দুজনে একসাথে লেগে আছে তো, তাহলে পুরো অবজেক্টটা হচ্ছে এম প্লাস এম। এইভাবে তুই লিখতেই পারিস, এটা একটা কনসিডারেশন গেল। তুই এরকম ভাবে নাও ভাবতে পারিস, আর একটু জটিল প্রক্রিয়ায় ভাবতে পারিস, আর জটিল প্রক্রিয়া ভাবা দরকার, কারণ কোশ্চেন ওইসব জায়গা থেকে তৈরি করবে। দেখ কিভাবে করতে পারে। যখন তুই এর উপরে ফোর্স অ্যাপ্লাই করছিস, এই অবজেক্টটা কি করছে, ওর উপরে ফোর্স অ্যাপ্লাই করছে। সমান ফোর্স তো অ্যাপ্লাই করবে না, এটা কন্ট্যাক্ট ফোর্স আছে, মানে এখানে কন্ট্যাক্টে আছে, তাহলে এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, ধরুন এন পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছে। ও কি বসে বসে দেখবে? ওকে নিউটনের তৃতীয় সূত্র শেখানো হয়ে গেছে। ও বলবে কি, আমিও তোর উপরে ফোর্স অ্যাপ্লাই করবো। কোন দিকে? উল্টো দিকে। তো উল্টো দিকে যতই বন্ধু তো থাক, ও থাপ্পড় মারলে এ থাপ্পড় মারবেই, সোজা ভাষা, তাই তো? তো এ যখন এর উপরে এন ফোর্স অ্যাপ্লাই করবে, এও কি করবে, এর উপরে এন ফোর্স অ্যাপ্লাই করবে। বোঝা গেছে? তো এই জায়গাটাতে মানে এই কন্ট্যাক্টিং জায়গাটাতে তুই যদি দেখিস, পুরো এই অবজেক্টটা এর উপরে দুটো ফোর্স কাজ করছে, একটা এফ এই দিকে আর একটা এন এই দিকে, তাই তো? কিন্তু বড় অবজেক্টটা যাচ্ছে কোন দিকে? ওই দিকে, তার মানে এফটা বড় আছে। তাহলে তুই বলবি যে এফ মাইনাস এন লব্ধি ফোর্স এটা কাজ করছে বড় অবজেক্টের উপর। বড় অবজেক্টের ভর হচ্ছে এম, এবং তার মধ্যে ত্বরণ উৎপন্ন হয়েছে এ। ত্বরণ তো সবার মধ্যে এই উৎপন্ন হয়েছে। আরেকবার, এই এনটা বুঝতে পেরেছিস? এর উপরে ফোর্স অ্যাপ্লাই করেছে, ওর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করেছে যাকে এন ধরে নিয়েছি। তো এও বসে নেই, এও এর উপরে একটা এন ফোর্স অ্যাপ্লাই করছে উল্টো দিকে। এবার আমি শুধুমাত্র আলাদা করে আমি কি করছি, এই বড় অবজেক্টটাকে বলছি, এটাকে বলা হয় ফ্রি বডি ডায়াগ্রাম। শুনে নে নামটা, ফ্রি বডি ডায়াগ্রাম। বডি লিখে দিলাম, ডায়াগ্রাম। যাক, ইংলিশ তোরা ভালো পারিস। ফ্রি বডি ডায়াগ্রাম বা এফবিডি, শর্টে এফবিডি বলবো, বুঝে যাবি, ঠিক আছে? ফ্রি বডি ডায়াগ্রামে কি করা হয়, এক একটা বস্তুকে নিয়ে আলাদা করে ভাবনা চিন্তা করা হয়। যেমন আমি শুধুমাত্র যদি বড় বস্তুটাকে দেখি, এই হলো বড় বস্তুটা যার ভর হচ্ছে এম, এর উপরে এদিকে ফোর্স কাজ করছে এম, আর এদিকে একটা ফোর্স কাজ করছে কে, এন, তাই তো কাজ করছিল? ওকে, তাহলে এর উপরে লব্ধি বল কোন দিকে আছে, ওইদিকে, এবং সেটা কত, এফ মাইনাস এন, এবং ওটাই ওর মধ্যে এ ত্বরণ উৎপন্ন করেছে, তাহলে এম ইন্টু এ। আমি এরকম লিখতে পারি নিশ্চয়ই। ওকে, ভালো কথা, এটা এক নাম্বার থাকলো। এবার দুই নাম্বার, ফ্রি বডি ডায়াগ্রাম ছোটটার কর, ছোট অবজেক্টটা। পাতলুর উপরে কি ফোর্স কাজ করছে, এইদিকে জাস্ট এন কাজ করছে, এইদিকে কিছু কাজ করছে, কিছু নেই। আলটিমেট ত্বরণ কি হয়েছে, এইদিকেই হয়েছে, ত্বরণটা কত, এ। তাহলে আমি এরকম লিখতে পারি যে ওই অবজেক্টের উপর এন ফোর্স কাজ করছে এবং সেটা তার উপরে এ ত্বরণ উৎপন্ন করছে, মানে এম ইন্টু এ। লিখতে পারি কিনা? ব্যাস, এটা হলো দুই নম্বর ইকুয়েশন। এবার তুই এক আর দুইকে যোগ কর, 1+2, 1+2, এটা প্লাস এটা, এন তো চলে গেল, থাকলো কি, এফ। এটা প্লাস এটা, বল বুঝলি কিনা? এইটাই তো এখানে লিখেছিলাম আমি একবারে, প্রথমে একবারে লিখেছিলাম, তারপরে ভেঙে ভেঙে দেখিয়ে দিলাম। বোঝা গেছে? ফ্রি বডি ডায়াগ্রাম পারবি তো এরপর থেকে করতে, খুব কাজে লাগবে কিন্তু। যেহেতু এমসিকিউ প্যাটার্ন, এগুলো থেকেই কোশ্চেন দেবে তোদের। তোদেরকে বলবে ত্বরণ কত অবজেক্টের, তারপরে বলে দিবি যে এখানে প্রতিক্রিয়া বল এনটা কত। যখন তোকে এখানে প্রতিক্রিয়া বল এন জানতে যাবে, তখন এগুলো কোনো ইকুয়েশন কাজে লাগবে। প্রথমে তুই এ বের করে নিবি, তারপরে এগুলো এনে বসিয়ে দিবি। হয়েছে? বুঝতে পেরেছিস? ওকে, তারপরে দেখ এর মানটা কত বেরোলো, এর মান বেরোলো এফ বাই এম প্লাস এম। যদি তোকে এন বের করতে দিত এখান থেকে, তাহলে এন এর জায়গাতে তুই লিখতি এন ইকুয়াল টু এম ইন্টু এ, এই যে এ বের করে দিয়েছি, এফ বাই এম প্লাস এম। বুঝতে পেরেছিস কিনা? ঘাবড়ানোর কিছু নেই, এগুলো মুখস্থ করতে হচ্ছে না তোকে। তোকে দু লাইন তৈরি করা শিখতে হচ্ছে। এক নম্বর ইকুয়েশন কি করে তৈরি করছি আমি, আর দুই নম্বর ইকুয়েশন তৈরি করছি কি করে। এই তৈরি করাটা যদি শিখে গেলি, তাহলে বাকি সব হয়ে গেল। কোনো ফর্মুলা কাজে লাগবে না, মানে একটা দুটো কেস না, যদি ফর্মুলা মুখস্থ করবি, প্রচুর কেস। হয়েছে তো? নেক্সট, এবার দুটো বস্তু সংযুক্ত রাখবো ঠিকই, যেমন এখানে টাচে আছে, এটা সংস্পর্শে আছে, এটা সংস্পর্শে করলাম। এবার করব সংযুক্ত দুটো বস্তু। সংযুক্ত মানে যুক্ত আছে, দড়ি বেঁধে ধর আটকে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, যেমন দুই ভাইয়ের মধ্যে মা বাবা সম্পর্ক যেমন তৈরি করতে চাই জোর করে, ওরা ভালো বন্ধু হবে না, ওদেরকে ভালো বন্ধু করাতে চাই। ওদের বন্ধু বান্ধবী দরকার বাইরে, তাই না, রিলেশনের বাইরে, কিন্তু ওদেরকে ধর দড়ি বেঁধে রেখে দিয়েছি, তোরা দুজন একসাথে থাকবি, ভাই ভাই। তো এই হচ্ছে একটা অবজেক্ট, আর একটা অবজেক্ট মনে করে এটা, আর এদেরকে বেঁধে দিয়েছি একটা দড়ি দিয়ে। দড়িটা স্ট্রেট হবে, ঠিক আছে? আমি বোঝানোর জন্য এটা করলাম। এটা দাদা, এটা ভাই। এবার একে ধর টানছি এদিকে, কি পরিমাণ ফোর্স এফ দিয়ে অ্যাপ্লাই করছি, ধর এফ ফোর্স অ্যাপ্লাই করে ওকে টানছি, ঠিক আছে? তাহলে এফ ফোর্সটা কি করবে, প্রথমে অবজেক্টটাকে টানবে, এম অবজেক্টটাকে টানবে, তাই না? এফ এম অবজেক্টের সাথে আবার দড়ি বাঁধা আছে,
তাহলে দড়ির উপরে একটা টান তৈরি হয়ে যাবে, বুঝতে পারছিস তো? এই দড়ির উপরে টানটাকে আমি বলে দিচ্ছি টি। এবার এখানে একটা বিষয় তুই শুনে রাখ, যে এই যে টান বা টিটা আমি বলছি, এই টানের অভিমুখটা কোন দিকে হবে, এই দিকে হবে নাকি এই দিকে হবে, এটা ডিপেন্ড করবে তুই কোন বস্তুটাকে নিচ্ছিস, কোন বস্তুটাকে নিয়ে তুই আলোচনা করছিস। ধর তুই যদি এই বস্তুটাকে নিয়ে আলোচনা করিস, তাহলে এর উপরে ফোর্স এদিকে কাজ করছে এবং টান এদিকে কাজ করছে, মানে সবসময় অবজেক্টের উপরে কাজ করবে। সুতোর মধ্যে একটা টান তৈরি হয়ে গেছে, সেই টানটা সব জায়গাতে ডিস্ট্রিবিউট হয়ে গেছে সমানভাবে। এবার এই তো রেস্টে থাকতে চাই, ভারী বস্তু রেস্টে থাকতে চাই, তাই না? তো যখন আমি একে টানবো তখন ভারী বস্তু যেতে চাইবে না, মানে সুতোর মধ্যে একটা টান কাজ করবে, এবং সেই টানটা কত, টি। তার মানে টিটা উল্টো দিকে বাধা দিচ্ছে ওকে। তো যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি আমি এরকম ভাবে, ফোর্স এদিকে কাজ করছে আর এদিকে কি কাজ করছে, টান কাজ করছে, বোঝা গেছে? যখন আমি শুধুমাত্র বড় বড় অবজেক্টের কথা বলবো এইভাবে, তখন এই যাচ্ছে কোন দিকে, আলটিমেট এইদিকে যাচ্ছে। কার জন্য যাচ্ছে, সুতোর জন্য যাচ্ছে, আর সুতোর উপরে কে ফোর্স অ্যাপ্লাই করছে, টান অ্যাপ্লাই করছে, তখন কিন্তু টান এদিকে হয়ে গেল। তাহলে টানের ডাইরেকশন ফিক্স নেই, কোন অবজেক্ট নিচ্ছে তার উপর, সবসময় অবজেক্ট থেকে বাইরের দিকে টান কাজ করবে। ক্লিয়ার আমার কথা? ওকে। তাহলে এখন যদি আমি এখানে তৈরি করি যে একে এফ ফোর্স অ্যাপ্লাই করার জন্য পুরো বস্তুটাতে এ ত্বরণ উৎপন্ন হয়েছে, সম্পূর্ণ বস্তুটাতে এ ত্বরণ উৎপন্ন হয়েছে, তাহলে তুই ডিরেক্ট এটা লিখতে পারিস যে এফ ইকুয়াল টু এম প্লাস এম, পুরোটা একটা অবজেক্ট ইন্টু এ, পারিস এরকম লিখতে ডিরেক্ট। আর যদি ওরকম নাও লিখিস, তুই যদি আলাদা আলাদা ফ্রি বডি ডায়াগ্রাম করিস, যেমন এটার ক্ষেত্রে করছিস, এদিকে ফোর্স এদিকে টান, তা আলটিমেট যাচ্ছে কোন দিকে, তাহলে আমি লিখবো এফ মাইনাস টি, এটাকে বলবি তুই এম এ, 1 নম্বর ইকুয়েশন। আবার এটার ক্ষেত্রে যদি করিস, একটাই আছে শুধু টান, টান ওদিকে নিয়েছে, তো টান ইকুয়াল টু এম ইন্টু এ, 2 নম্বর ইকুয়েশন। 1 আর 2 যোগ কর, টি টি কেটে গেল, এফ ইকুয়াল টু আবার আগেরটাই চলে আসলো। বোঝা গেছে কিনা? ওকে। তো এখান থেকে এ বের করলি, এ নিয়ে গিয়ে বসিয়ে দিলি, এখানে বসিয়ে দেবা, ওখানে বসিয়ে দিয়ে টি পেয়ে গেলি তুই। খুব কঠিন বিষয়, অনেকটা জটিল, এগুলো নিটের পয়েন্ট অফ ভিউ থেকে প্রচুর ইম্পর্টেন্ট, নিটে এগুলো খুব আসে। দেখ আমি এগুলোই করালাম, যা যা করালাম প্রথম থেকে একবার চোখ বুলা, তারপরে লিফট কপি কলের গুলো করাবো, তাড়াতাড়ি চোখ বুলিয়ে না একবার। কারো কোনো জায়গায় সমস্যা থাকলে দেখবি, একদম স্ক্যান করার মতো দেখবি, তৈরি করবি না এখানে। আচ্ছা, আরো কয়েকটা বিষয় আছে দেখ, এগুলো তো আমরা জাস্ট অবজেক্ট মসৃণ তলের উপর নিয়েছি। এবার কিছু প্রবলেম থাকবে কপি কল দিয়ে। কপি কল চিনিস? হ্যাঁ হ্যাঁ একদম, কোথা থেকে ভারী বস্তু ওঠানোর জন্য কাজে লাগানো হয়, বা বড় বড় ক্রেন গুলোতে ইউজ করা হয়, পুলি, ঠিক বলেছিস। তো দেখ বিষয়টা কেমন, কপি কল ব্যবস্থাটা অ্যাকচুয়ালি এরকম হয় যে এরকম একটা সিলিং থাকবে ধর, বা একটা সাপোর্ট থাকবে, সেখান থেকে এরকম গোল চাকার মতো অংশ থাকবে, এবং তার দুই সাইডে দুটো সুতো থাকবে বা দড়ি থাকবে। এইদিকে কোনো বস্তু থাকবে, ধর এইদিকে বালতি লাগিয়ে দিয়েছিস কুয়োর মধ্যে, আর এদিক থেকে ধর তুই টানছিস, তুই ধর টেনে উঠাচ্ছিস এটা কুয়ো, তাই তো? এরকম ভাবে কপি কল ইউজ করা হয়। তো যাই হোক, এই কপি কলকে শুধুমাত্র যে কুয়োতে জল তুলতেই কাজে লাগানো হয় তা নয়, অনেক কাজে লাগে। ধরে নে এদিকে একটা বস্তু ঝুলছে যার ভর m1, এইদিকে আরেকটা বস্তু ঝুলছে ভর m2, এবং আমি তোকে বলে দিলাম যে m2 গ্রেটার দ্যান m1, দিয়ে আমি একে ছেড়ে দিলাম, বল কে কোন দিকে যাবে, m1 নিচে নামবে না m2 নিচে নামবে? m2 নিচে নামবে, কারণ m2 ভারী আছে, ওয়েটটা এখানে বেশি। তাহলে তুই দেখবি যে এর উপরে ফোর্স কাজ করছে একটা, সেটা হচ্ছে m2g, ক্যাপিটাল এম স্মল এমও দেওয়া যেত, 1 2 দিলাম, m2g নিচে কাজ করছে। এর উপর ফোর্সটা কোন দিকে কাজ করবে, মানে ওয়েটটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে, m1g। বাট যেহেতু m2g গ্রেটার দ্যান m1g, তাই পুরো বিষয়টা এটা নিচের দিকে নামছে আর এটা উপরে উঠছে, তাই তো? আবার বলিস না এও নিচে নামছে এও নিচে নামছে, রবার নাই এখানে, এই দুজন একসাথে নেমে যাবে, দড়ি বাঁধা আছে। তো যখন এই নিচে নামবে, এই যে দড়িটা বা সুতোটা, আমি সুতো সুতো বলবো, দড়ি ভাববি তুই, সুতো তো ছিঁড়ে যাবে। তো এর উপরে একটা টান কাজ করবে না, টি, তাই তো? আমি বলেছিলাম, বলিনি, শুনে নে এবার, একটা সুতো যতক্ষণ না ওর মধ্যে অন্য কোনো অবজেক্ট এসে ঢুকবে, ততক্ষণ ওই সুতোটার প্রত্যেকটা পয়েন্টের টান সমান। এখানে যদি টান টি হয়, এখানে 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 সব জায়গাতে টান টি, যতক্ষণ না ওটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে আলাদাভাবে। বোঝা গেল? একটা সুতো, যেমন আমি এরকম অবজেক্টে গেছিলাম যখন, এখানে একটা অবজেক্ট, এই যে সুতোটা, এর প্রত্যেকটা পয়েন্টে টান সমান বলেছিলাম, কোথাও কম বেশি না, আইডিয়াল কেস। কিন্তু যদি মাঝখানে আবার একটা বস্তু ঢুকিয়ে দেন, তাহলে এখানকার টান আলাদা, এখানকার টান আলাদা, বুঝতে পারলি? তো এখানে তো কোনো সেপারেশন হয়নি। হ্যাঁ, কপি কলটা এসেছে, কপি কলটা কোনো বস্তু নয়, কপি কলটা একটা মসৃণ তল, ওর মধ্যে যে ঘর্ষণ হচ্ছে সেটাকে আমরা উপেক্ষা করছি, আইডিয়াল কেস ধরছি। তাহলে এই পুরো একটা সুতোই, সুতোর মধ্যে যা টান আছে সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে সবার মধ্যে। তো যখন আমি এই অবজেক্টটার কথা বলবো, ফ্রি বডি ডায়াগ্রাম আলাদা করে রাখছি না। ফ্রি বডি ডায়াগ্রাম মানে কি বলেছিলাম, এর উপরে টান কোন দিকে কাজ করবে, এর থেকে দূরে, মানে একে রেজিস্ট করার চেষ্টা করবে সবসময়, ঠিক আছে? বাট আলটিমেট অবজেক্টটা যাচ্ছে কোন দিকে? তাহলে আমি যদি এটার ফ্রি বডি ডায়াগ্রাম বলি, তাহলে এরকম লিখতে পারবো যে m2g মাইনাস টি, সুতোর টান টি বলে দিলাম, ইজ ইকুয়াল টু m2a। রাগ করবি এগুলো বললে?
আচ্ছা ঠিক আছে। এবার পুরো সিস্টেমটা, এটা যখন নিচে নামছে তাহলে এটা উপরে উঠছে এ ত্বরণ নিয়ে, এটা নামছে তো এটা উঠছে, এরকম ভাবে তো। ওকে, এর উপরে টান কোন দিকে কাজ করছে? সবসময় অবজেক্ট থেকে দূরের দিকে, বোঝা গেল? টানকে আমরা এইভাবে ধরবো। তাহলে আলটিমেট যাচ্ছে যেহেতু ওপরে, তাহলে টিটা বড়, এম ওয়ান জিটা ছোট। তাহলে আমি লিখতে পারবো টি মাইনাস এম ওয়ান জি ইজ ইকুয়াল টু এম ওয়ান এ। বলে এই দুটো লাইন বুঝলি কিনা, তৈরি করতে পারবি কিনা সবাই? তৈরি করাটা শিখতে হবে। এই দুটো লাইন তৈরি করলে মানে তোর অঙ্ক হয়ে গেল। এবার একে তুই সিম্পলিফাই করবি, কি করে সিম্পলিফাই করবি? 1+2 করে পাই, এটা যোগ করলে টি টি চলে গেল। তাহলে এম টু মাইনাস এম ওয়ান ইন্টু জি ইজ ইকুয়াল টু এম ওয়ান প্লাস এম টু ইন্টু এ। বোঝা গেছে? অথবা তুই বলতে পারিস এ সমান সমান এম টু মাইনাস এম ওয়ান জি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। হলো, এইভাবে তুই এ বের করে নি। এ যখন বেরিয়ে গেল, ভ্যালুটাকে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দিলি, টি পেয়ে গেলি। এই যে এর জায়গাতে বসিয়ে দিলি, ক্যালকুলেশন করলি, টি পেয়ে গেলি। ওটা নিউমেরিক্যাল থাকবে, তখন তুই সলভ করবি, এখন জটিল হয়ে যাবে। হয়েছে? তাহলে কপিকলের প্রবলেম থাকতে গেলে তোকে এইভাবে সলভ করতে হবে। আরো একটা কপিকলের প্রবলেম আছে। ও হ্যাঁ, আরেকটা বিষয় বলতে ভুলে গেলাম, সুতোর টানটাকে নিয়ে বলতে ভুলে গেলাম। সুতোর টান, এখানে একটা বিষয় দেখ, এই যে সুতোটা এর উপরে টি টান কাজ করছে আমি তো বলে দিয়েছি, কিন্তু কখনো যদি তোকে বলে যে এই সুতোটার উপর কি টান কাজ করছে, তো এই, এটা কপিকল, এর সাথে এই সুতোটা লাগানো আছে, ওটা টান কোন দিয়ে কাজ করবে? উপর দিয়ে কাজ করবে, সবসময় অবজেক্ট থেকে দূরে রেজিস্ট করবে। তো আমি ধরে নিচ্ছি টি ড্যাশ কাজ করছে, তোকে কখনো এই টি ড্যাশের মানটা জানতে চাইবে। বোঝা গেল? তখন তুই কি করবি? তুই ধরবি যে এই কপিকলটার উপরে দুটো সুতো, একটা উপরের দিকে আর একটা হচ্ছে নিচের দিকে, তাই না? তো নিচের দিকে কে কাজ করছে? নিচের দিকে টি কাজ করছে, নিচের দিকে টি কাজ করছে, এই টি সমান সমান। কিন্তু যখন এই অবজেক্টের কথা বলছি তখন ডাইরেকশন চেঞ্জ হয়ে গেল। বোঝা গেল? তাহলে দুটো টি নিচের দিকে কাজ করছে, আর এই সুতোর উপরে টি ড্যাশ কাজ করছে উপরের দিকে। কপিকলটা কি ওপর নিচে কোনো দিকে যাচ্ছে? স্থির আছে। তাহলে লব্ধি বলটা কি? শূন্য। মানে উপরে আপওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স। আপওয়ার্ড ফোর্স কত আছে? টি ড্যাশ। আর ডাউনওয়ার্ড ফোর্স কত আছে? টি প্লাস টি। দুটো টি আছে, বুঝতে পারলি কিনা? ব্যাস, এখান থেকে টি এর মান তুই যেটা বের করেছিলি, মানে ধরে নিচ্ছি বের করেছিলি, ওটা নিয়ে গিয়ে বসিয়ে দিলি, টি ড্যাশ পেয়ে গেলি। তাহলে তুই বুঝতে পারলি যে এই সুতোর উপর কাজ করবে কত? ডবল টি। দুটো স্ট্রিং থাকবে বা দুটো সুতো থাকবে, ডবল টি হয়ে যাবে। মনে থাকবে এইভাবে? ওকে, আমি ওখানে ক্যালকুলেশনে বের করে দেখিয়েছি টি এর মান কত, টু টির মান কত, একটু করে তোরা দেখে নিবি এগুলো। তারপরে আরেকটা সিস্টেম, কপিকলের আরেকটা সিস্টেম, এটাতে কি করা হয়েছে দেখ। ছবিটা ভালো করে উঠেনি, চাইলে তোরা এঁকে নিতে পারিস ওর উপর দিয়েই। এখানে একটা অবজেক্ট লাগানো আছে, সুতো আছে, এখানে কপিকল এরকম আছে। ছবির উপরে তোরা এঁকে নিতে পারিস, একটু ঝাপসা হয়ে গেছে আর কি। আচ্ছা, একটা বস্তুর ভর হচ্ছে এম ওয়ান, একটা বস্তুর ভর এম টু। এটা কি রে? কপিকল এটা, ঠিক আছে। এবং ফ্রিকশনলেস, মানে কোনো ঘর্ষণ নেই, এটা হলো সুতো। ধরে নিচ্ছি পুরো অবজেক্টটা নিচের দিকে নামছে, কত ত্বরণের নিচে নামছে? এ। তাহলে এ কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে, এ ত্বরণ। আচ্ছা, এখানে কিন্তু একটা ঘর্ষণ কাজ করবে, যেটাকে আমি নেগলেক্ট করছি আপাতত, ঘর্ষণ চ্যাপ্টার হয়নি তাই নেগলেক্ট করছি। ঘর্ষণ নেই মনে কর, একদম মসৃণ, এতটা মসৃণ যে ঘর্ষণই নেই। ওকে, তাহলে এই বস্তুর উপর একটা ওয়েট কাজ করছে কত? সেটা এম টু জি। এই বস্তুর একটা এদিকে একটা কাজ করবে, সেটা হচ্ছে এম ওয়ান জি, তাই তো? আবার বলছে হ্যাঁ, এম ওয়ান জি সাইডে কি করে কাজ করে? হ্যাঁ, পৃথিবীর নিচের দিকে এম ওয়ান জি কাজ করে সবসময়। আমি যা বলবো তাই হ্যাঁ? কনফিডেন্স দেখছিস আমার? এমন ভাবে বলবো যে ভুল বলবি তুই। এম ওয়ান জি নিচের দিকে, এম টু জি নিচের দিকে, ঠিক আছে। আচ্ছা, এই অবজেক্টটা নিচে নামছে, তাও কার জন্য নামছে? এম টু জি এর জন্য। কিন্তু ওপরে তো সুতোর মধ্যে টান আছেই, টি, তাই না? তাহলে আলটিমেট আমি যদি লব্ধি ফোর্স লিখতে চাই, এম টু জি মাইনাস টি ইকুয়াল টু এম টু এ। ভুল করেছি কিছু? করতেই পারি, কিন্তু মন দিয়ে দেখবি তারপরে বলবি কিছু ভুল করেছি, করিনি। এর কাজ হয়ে গেল। এই টিটা এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে, এখানেও টিটা আছে। এবার এই অবজেক্টটার উপরে যেহেতু অবজেক্টটা এদিকে যাচ্ছে, তাহলে আলটিমেট টি এর জন্য যাচ্ছে, টি এর জন্য যাচ্ছে। তাহলে এখানে যদি অ্যাপ্লাই করা যায়, লিখবো টি ইকুয়াল টু এম ওয়ান ইন্টু এ। ঠিক লিখেছি? তাহলে এম ওয়ান জিটা কোথায় গেল? ওটা কি কাজে লাগাবো? ওটা এখানে কাজে লাগলো না। এম ওয়ান জি এর জন্য তো নিচে যাওয়ার কথা, ও তো নিচে যাচ্ছে না, তাহলে ওই ফোর্সের কোনো প্রভাবই নেই। এই দিকে যাচ্ছে, তাহলে এই ফোর্সের প্রভাব আছে, যেটাকে এম ওয়ান এ বলতে পারি, এবং সেটা টানের জন্য যাচ্ছে। বোঝা গেছে কিনা? ওকে, এইটাও কাজে লাগবে কোনো এক সময়, যখন প্রবলেম সলভ করে আমি বলবো, ঘর্ষণ টর্ষণ আসবে তখন কাজে লাগবে ওটা। তাহলে এই দুটোকে যদি এবার তুই সমাধান করিস, 1+2 যদি করিস, তাহলে টি টি কেটে যাবে, তাই না? মাইনাস টি প্লাস টি কেটে যাবে যোগ করলে, থাকবে কত? এম টু জি। আর ওইদিকে থাকবে এম টু এ প্লাস এম ওয়ান এ। ব্যাস, এখান থেকে তুই এ পেয়ে গেলি, এম টু বাই এম টু প্লাস এম ওয়ান ইন্টু জি। এবার তুই বল কতগুলোকে মুখস্থ রাখবি যদি মুখস্থ রাখতে চাইতি?
মুখস্থ করানো হয়, আমি তোদেরকে মুখস্থ করতে বলবো না, একদমই মুখস্থ করবি না। এই দুটো লাইন তৈরি করতে বেশি সময় লাগে না, আর ওখান থেকে এই লাইনটাও তৈরি করতে বেশি সময় লাগে না। মুখস্থ করার থেকে এটাই বেটার, তাই না? অত চাপ নেওয়ার থেকে। তো এরকম ভাবে সলভ করবো। এবার যদি কখনো তোকে বলে টি এর মান বের করে টান, তুই তো এ পেয়ে গেছিস, এর মান কিছু একটা ক্যালকুলেশন করে বেরালো, এখানে এর জায়গায় বসিয়ে দিলি, টান পেয়ে গেলি। এখানে না বসাবি তো এখানে বসিয়ে দে, এর জায়গায় বসিয়ে দে, ক্যালকুলেশন করে টি পেয়ে যাবি। বুঝতে পারলি কিনা কি করে টান বের করতে হয়? তাহলে এই হচ্ছে তোদের ক্যালকুলেশন। এইরকম ভাবে তোরা সলভ করবি। এরপরে তোদের থাকবে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা পরের দিন দিয়ে শুরু করবো, তারপরে কিছু অ্যাসাইনমেন্ট 1 এর প্রবলেম সলভ করাবো। ঠিক আছে? কঠিন লাগলো বুঝতে? লাগেনি তো? বিষয়টা হচ্ছে দেখ, আমি যখন পড়াবো আমি এমন ভাবে পড়াবো তোদের খুব সহজ লাগবে, এবং যা পড়াবো যা বলবো তাই বুঝবি। ফাঁকা মাথা তো, যা ঢুকাবো তাই ঢুকে যাবে। ঠিক আছে? তো যেটা বুঝাবো সেটা তোরা বুঝবি ঠিকই, কিন্তু পড়াটা তৈরি করে তোদেরকে আনতে হবে, ওই কাজটা আমি করতে পারবো না। যে কি করে পড়া করে আনতে হবে না করতে হবে, ওটা নিজের নিজের দায়িত্ব। যে ভালো আনতে পারবি সে এগিয়ে যাবি, বাকি বুঝবি সবাই। ঠিক আছে? ওকে, আজকে এতটুকুই। কি বার এরপরে? বুধবার? হ্যাঁ, বিকাল 5টা। 5:30টায় আসবি? আমি তো শুরু করতে 5:30 বাজিয়ে দিই, 5টায় টাইম থাক, সবাই চলে আসবি, 5:30টায় শুরু করে দেবো। আচ্ছা, আমি আজকে পোল করে দিব, হোয়াটসঅ্যাপে পোল করে দেবো, কে কোনটা নোট পাসনি ওখানে ক্লিক করে দিবি, আমি বুঝে যাবো। গুলিয়ে যাচ্ছে আমার, ঠিক আছে? তোদের করেছি না? ওখানে 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 আনসার দিয়ে দিস, তাহলে আমি বুঝে যাবো। ঠিক আছে? কারণ অনেক জনের নোট করতে হচ্ছে তো, গুলিয়ে যাচ্ছে।